অবশ্যই। বন্ধুরা, পূর্বেকার কথা মতোই আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর মুখপত্র ছাত্র সংগতির ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আজ 25শে বৈশাখ, নতুন করে এই দিনটি নিয়ে নিশ্চয়ই কিছু বলার আমাদের নেই। আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষেই আমরা আমাদের এই ফেসবুক লাইভের আয়োজন এখানে করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এক ভয়ানক আবদ্ধ সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই চলেছি। একদিকে এক অতিমারীর প্রকোপ, আর তার পাশাপাশি অনাহার, খেতে না পাওয়া, চাকরিহীনতা, এই সবের প্রকোপে অসহায় মানুষের ক্রন্দন রোল চারদিকে ছড়িয়ে পড়ছে। আমরা প্রত্যেকেই নিজের নিজের স্থানে আবদ্ধ হয়ে, কেউ অসহায় ভাবে এই যে মানুষগুলো এত কষ্টের মধ্যে রয়েছেন, এত দুঃখের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিছু না করতে পারার অসহায়তাতেও অনেকেই ছটফট করছি। এরই মধ্যেখানে দাঁড়িয়ে এই আবদ্ধ সময়ের যে মানসিক আবদ্ধতা, যে মানসিক জড়তা উপহার হিসাবে আমাদের অনেকের কাছেই দিয়ে যাচ্ছে, তা কাটানোর যে সংগ্রাম, আমরা মনে করি সেই সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গল্প, কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আমাদেরকে প্রতি মুহূর্তে নতুন পথের দিশা দেখাতে পারে। আর তাই আজকে এই দিশাকে আমাদের জীবনে আমরা কিভাবে গ্রহণ করব, আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সৃষ্টিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে আমরা কিভাবে অনুশীলন করব, তারই আহ্বান নিয়ে ছাত্র সংগতির ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের আজকের প্রয়াস ফ্যাসিবাদ বিরোধী রবীন্দ্রনাথ। ফ্যাসিবাদ বিরোধী রবীন্দ্রনাথ এই শীর্ষক আলোচনায় আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি এআইডিএসওর প্রাক্তন পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদযাপন কমিটির সম্পাদক চণ্ডীদাস মহাশয়কে। আমরা আমাদের থেকে এবং আমাদের বন্ধু বান্ধব সবার পক্ষ থেকে চণ্ডীদাস বাবুকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই আলোচনা, যে শীর্ষক আলোচনায় আমরা মিলিত হয়েছি, এই আলোচনার বিষয়টি ওনার কাছে রাখছি। আজকের জীবনে আমরা রবীন্দ্রনাথকে কি দেখব, এত অসহায় মানুষ, এত অসহায়তার প্রেক্ষিতে রবীন্দ্রনাথ আমাদের কাছে কি বার্তা নিয়ে আসেন, রবীন্দ্র চিন্তা আমাদের কাছে কি বার্তা নিয়ে আসে, সেটা তার কাছে আমরা শুনে নেব। আমরা শ্রী চণ্ডীদাস ভট্টাচার্যের আলোচনা শুরু করব। নমস্কার। যারা আজকে ডেকেছেন এআইডিএসওর
পক্ষ থেকে, ছাত্র সংহতি তাদের যে মুখপত্র তার পক্ষ থেকে যারা ডেকেছেন আজকের এই রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রনাথের একটি বিশেষ পর্যায় ফ্যাসিবাদ বিরোধী রবীন্দ্রনাথ আলোচনা করার জন্য, সেই জন্য তাদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাই। যদিও এই কথা বলার অপেক্ষা রাখে না, যিনি শুরু করেছেন তিনি বলেছেন বর্তমানে এই অবস্থাটি অত্যন্ত উদ্বেগজনক। গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা আক্রমণের প্রভাব, তার সংকট, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটছে। আমাদের এই রাজ্যে, এ দেশেও প্রাণহানির সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। আবার আরেকটি অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই আক্রমণের ফলে যে লকডাউন, তার ফলে বহু মানুষের রুজি, তাদের জীবিকা, পরিযায়ী শ্রমিক যারা গিয়েছিলেন বিভিন্ন রাজ্যে তাদের না ফিরতে পারা, আবার শোনা যাচ্ছে তাদেরকে ফিরতে দিতে চাইছে না সেখানকার যারা। তার ফলে বাস্তব অবস্থায় এসে যা দাঁড়িয়েছে, তাদের মৃত্যু ছাড়া প্রায় কিছু নেই। বহু পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে রাস্তায় হারিয়ে গেছেন, তাদের জীবন চলে গিয়েছে। রাজস্থানের মেয়েটি পৌঁছতে পারেনি বাড়ি, এই হচ্ছে বাস্তব অবস্থা। আমাদেরকে অপেক্ষা করে থাকতে হয়েছে, আরও অনেক মৃত্যু চোখের সামনে হয়তো দেখতে হবে। হাহাকার চতুর্দিকে। আজকেরই আনন্দবাজার পত্রিকায় একটি পোস্ট এডিটোরিয়াল লেখায় রবীন্দ্রনাথের একটি উক্তিকে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের সামনে প্রথমেই সেইটি বলতে চাই। তিনি বলেছিলেন, মহামারীকে দেখে, মহামারীতে যখন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে, হাহাকার, তখন সরকারের ভূমিকা দেখে তার মনে হয়েছিল যে সরকার আমাদের জন্য নয়। আজও আমাদের বিশ্বব্যাপী আর আমাদের দেশকে দেখে, রাজ্যকে দেখে বলতে হবে, যা কিছু প্রয়োজন মানুষের, তা আজ আর আমরা সরকারের থেকে পাবো এ আশা করা যাবে না। সরকার আমাদের নয়। এই প্রসঙ্গটা বলতে গিয়ে রবীন্দ্রনাথের সেই কথাই মনে পড়ে, যাদের জীবন যাচ্ছে তারা কারা? যারা নগরে প্রান্তরে কাজ করে। প্রাণ যাচ্ছে কাদের? রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, ওই যে দাঁড়ায় নত শির, মুখ সবে ম্লান সবে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। তাদের কথাই বলতে হবে। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দগতি, যতক্ষণ থাকে প্রাণ তারপর সন্তানদের দিয়ে যায় বংশ বংশ ধরি। এই তো বাস্তব অবস্থা। এরা কারুর বিরুদ্ধে বিক্ষোভ জানাতে পারে না। এরা কি করে? নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এভাবেই তাদের মৃত্যু ঘটে, এই তাদের চলে। বাস্তবে রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে গিয়ে একটি কথা না বললে হবে না। তা হলো এই, যখন প্রথম শিক্ষা জীবন শুরু হয় স্কুলে, আজ থেকে বহু বছর আগে, নিজেরা ফুল সংগ্রহ করে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথের ছবিতে মালা দিতাম। মাস্টারমশাইরা বলতেন, তখনকার এক অনুভূতি, রবীন্দ্রনাথ বড় মানুষ, এইটুকুই। পরবর্তীকালে যখন কলেজ জীবনে আসি, এই প্রাণচঞ্চল কলকাতারই এক ভাঙা বাড়ির দোতলায় এক মহান মানুষের সংস্পর্শ আমার কাছে আসে। এই সংস্পর্শটি আমার জীবনের গতিধারা পাল্টে দেয়। রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে আমাদের দেশের নবজাগরণের মনীষীদের সম্পর্কে আমার আগেকার জানা পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। তিনি বললেন, রবীন্দ্রনাথের বাণী প্রচার করার অধিকার তোমার তখনই থাকবে, নজরুলের বাণী প্রচার করার অধিকার তখন তোমারই থাকবে, যখন তুমি তাদের বুকের বেদনাকে অনুভব করতে পারবে।
যার বুকেই কম্পন নেই, স্পন্দন নেই, সে কি করে রবীন্দ্রনাথকে চর্চা করবে? বারবার মনে পড়ে, আমরা গান গাই, কবিতা আবৃত্তি করি, শুনি, আনন্দ পাই, বিনোদন হয়, কিন্তু তিনি প্রশ্ন তুললেন, বিনোদনে তো রয়েছে শ্রেণী চরিত্র, এ বিনোদন কি দিচ্ছে? রবীন্দ্রনাথের বেদনাকে ভিত্তি করে মানব সমাজের জন্য কিছু ক্রিয়াশীল ভূমিকা কি আমাদের মধ্যে তৈরি করেছে? যদি তা তৈরি করতে না পারে, যে সমাজের ব্যথা বেদনা আমাকে প্রতি মুহূর্তেই আলোড়িত করবার কথা, তার আঁচড় যখন আমাদের বুকের মধ্যে পড়ছে, তাকে ভিত্তি করে আমার মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে একে আমি ক্রিয়াশীল করতে চাই, আমি কি সত্যি সত্যি ক্রিয়াশীল করতে পারছি? তবেই তো রবীন্দ্র জয়ন্তী, তবেই তো নজরুল জয়ন্তী, তবেই তো মনীষীকে মালা দেওয়া। রবীন্দ্রনাথের একটি কথা আছে, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। তিনি বলে গিয়েছিলেন খুব দুঃখ করে, যদি তাকে নিয়ে কোনোদিন শোক সভা হয় তাহলে কি হবে? সেদিন যেন সভার ঘরে ভিড় জমে না, উচ্চস্বরে যেন কোনো শোকের সমারোহ না হয়। তাই আমি আপনাদের যারা উদ্যোক্তা তাদেরকে অভিনন্দন জানিয়ে বলবো, তারা নিশ্চয়ই এই দৃষ্টিভঙ্গিতে, যে দৃষ্টিভঙ্গি আমি আমার জীবনে এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তানায়ক মহান নেতা শিবদাস ঘোষের কাছ থেকে পেয়েছি, নূতন করে এই মনীষীকে দেখতে শিখেছি, নূতন করে এই জয়ন্তীগুলোর তাৎপর্য বুঝেছি। শুধু ফুল দেওয়া নয়, আত্মসমীক্ষা, ক্রিয়াশীল হওয়া, সে কথা নিশ্চয়ই আপনারা সকলেই ভাবছেন। বর্তমান সংকটের সময়ে সঞ্চালকও প্রথমে বললেন করণীয় কর্তব্য কি, সেই কর্তব্যকে সামনে রেখে রবীন্দ্রনাথকে এইভাবেই দেখার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। সে অর্থে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বলতে পারার জন্য। আমি যেটুকু বলবো তা কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে আমি যেটুকু বুঝতে পেরেছি, আমার উপলব্ধির স্তর যেমন, তাকে ভিত্তি করেই কয়েকটি কথা এই প্রসঙ্গে বলবো। যখনই আমরা রবীন্দ্রনাথ শুনি তখন রবীন্দ্রনাথ সম্পর্কে একটি অদ্ভুত কথা হয়। রবীন্দ্রনাথ মানেই হচ্ছে একটা অতীন্দ্রিয় লোকের ব্যাপার, একটা বিশাল ব্যাপার, ও সব বোঝা যাবে না, বিরাট বিশাল, এমন করে ভাব হয়। তাকে আমরা বাস্তবে তুলে রেখে দিই হিন্দু ব্রাহ্মণ ঘরের চিলেকোঠায় যেমন করে সত্যনারায়ণ শিলা থাকে, তেমনি করে তুলে রেখে দিই, ঠাকুর করে রেখে দিই, জীবনে নিতে পারি না। এই জায়গাটি কিন্তু আরেকটি বিষয়। আবার অনেকে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে গিয়ে আপনারা যেমন ফ্যাসিবাদী সংগ্রামের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের কথা বলছেন, কিন্তু রবীন্দ্রনাথ বললেই অনেকে মনে করেন তার পূজা পর্যায়, তার নৈবেদ্য, কেবলমাত্র গীতাঞ্জলি, কেবলমাত্র তার কতকগুলো সঙ্গীত, যে সঙ্গীতগুলো কাব্যগুলো তার প্রথম জীবনে ছিল, শুধু সেইগুলোকে দিয়েই রবীন্দ্রনাথকে বুঝতে চান। কিন্তু রবীন্দ্রনাথের জীবনের যে পর্বান্তর, রবীন্দ্রনাথ ধীরে ধীরে তার সমস্ত কিছুকে অতিক্রম করতে করতে যৌবনে, প্রৌঢ়ত্বে, বার্ধক্যে, জীবনের অন্তিম লগ্নে এসে যে উপলব্ধিতে এসেছেন, তার যে ক্রমাগত পর্বান্তর এবং উত্তরণ ঘটেছে, তা নিয়ে রবীন্দ্রনাথকে না বুঝতে পারলে হবে না। আপনারা এই উত্তরণের প্রশ্নটিকে যথাযথ গুরুত্ব দিতে পেরেছেন বলে আপনাদের আবারও অভিনন্দন জানাই। এই রবীন্দ্রনাথ জন্মেছেন যে পরিবারে, সেই পরিবারের সঙ্গে সংযোগ ছিল ব্রাহ্মধর্মের, সংযোগ ছিল তদানীন্তন সময়ে শিক্ষা দীক্ষা সংস্কৃতির। আমাদের দেশে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, ধর্মীয় অন্ধতা গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে প্রথম শঙ্খধ্বনি করেছিলেন রাজা রামমোহন রায়, যাকে বলা হয়, শিবদাস ঘোষ বলেছেন, উষালগ্নের মানুষ। পূর্ব দিগন্তকে রঙিন করে দিয়ে তার অভ্যুত্থান, চতুর্দিকে লাল আভা
প্রকাশিত, সামনে অদ্ভুত সম্ভাবনা, নবজাগরণের সূচনা, প্রথম শঙ্খধ্বনি, আনলেন বেদান্তকে সংস্কার করে। তারই পদ বেয়ে এলেন আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এক অসাধারণ চরিত্র, যিনি সে যুগের পরিপ্রেক্ষিতে সমস্ত রকম অন্ধতা, গোঁড়ামি, কুসংস্কারকে দূর করে দিয়ে বলিষ্ঠ মানবতাবাদ, যে মানবতাবাদের সুর আমরা পেয়েছিলাম শেক্সপিয়ারের কবিতায়, হোয়াট এ বিউটিফুল পিস ইজ ম্যান, মানুষ কাকে বলে, পরবর্তীকালে নজরুলের কবিতায় যাকে আমরা পাই, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, সেই মানুষ, সেই মানবতাবাদের বলিষ্ঠতার চর্চা প্রতিভাত হয়েছিল বিদ্যাসাগরের জীবন সংগ্রামে। যিনি বলতে পেরেছিলেন চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধিতে গা উজাড় হয়ে যাবে, আর আমি ভগবান ভগবান করবো, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, আমি স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার ফিরে আসতে চাই এই মাটির বাংলায়। সাংখ্য বেদান্তকে সেদিন ভ্রান্ত দর্শন বলবার সাহস রেখেছিলেন একটি মাত্র মানুষ, যিনি কোনো মন্দিরে যাননি। শিক্ষার ক্ষেত্রে সমস্ত স্কুল থেকে স্তব গানকে বন্ধ করে দিয়েছিলেন। দর্শন চর্চার ক্ষেত্রে বস্তুবাদী দর্শন চারবাক, সর্বধন দর্শন সংগ্রহ থেকে সংগ্রহ করে চারবাকের চর্চার কথাকে সামনে এনেছেন। এই হলো বিদ্যাসাগর। এই বলিষ্ঠ মানবতাবাদ যখন চলছে, ঠিক তার কিছুদিন পরেই আমরা আস্তে আস্তে দেখতে পেলাম গোটা বিশ্ব পরিস্থিতির একটি পরিবর্তন। সামন্ততন্ত্রের বিরুদ্ধে বুর্জোয়া মানবতাবাদের এই যে স্লোগান, তার প্রথম যুগ অবিস্মরণীয়ভাবে যে একটা অদ্ভুত সভ্যতার নূতন দিগন্তকে খুলে দিয়েছিল, যাকে মহান এঙ্গেলস বলেছিলেন পূর্ববর্তী সকল বিপ্লবের চেয়ে মহৎ বিপ্লব, যে বিপ্লব তৈরি করেছিল বিভিন্ন জায়েন্টকে, জায়েন্ট ইন মেনি ফিল্ডস। তার সেই বলিষ্ঠ মানবতাবাদের ধারা, যেটা বিদ্যাসাগরের মধ্যে আমরা দেখেছিলাম, সেটি আস্তে আস্তে স্তিমিত হয়ে যেতে থাকলো। কারণ সেই পুঁজিবাদ ক্ষমতাশীল হওয়ার পরেই তারা শোষণের দ্বারা মানুষের সমস্ত অধিকারকে নষ্ট করে দিল। পুঁজিবাদ, যারা অর্থনীতি জানেন তারা জানেন, পুঁজিবাদ বিকশিত হতে হতে সাম্রাজ্যবাদের স্তরে উপনীত হলো। এই অবস্থায় তার বলিষ্ঠ দিক, তার বলিষ্ঠতা গেল ধর্মের সাথে, ঐতিহ্যবাদের সাথে আপোষ করতে থাকলো। এই সময়ে বিদ্যাসাগরের ঠিক পরবর্তীকালে এলেন বঙ্কিমচন্দ্র। বয়সে সামান্য ছোট, কিন্তু বিদ্যাসাগরের বলিষ্ঠ ধারা থেকে বিচ্যুত। বিদ্যাসাগর বললেন, বিধবা বিবাহ দেওয়ার আমার জীবনের প্রধান কাজ। বঙ্কিমচন্দ্র বললেন, শুনিয়াছি কলিকাতায় এক পণ্ডিত আসিয়াছে, তিনি নাকি বিধবাদের বিবাহ দিতেছেন, তিনি যদি পণ্ডিত তবে মূর্খকে। সেই ঋষি বঙ্কিমের কথা। এই সময়ে আমাদের দেশে অভ্যুত্থান হলো সমস্ত রকমের সংস্কারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে। একদল মানুষ খ্রিস্ট ধর্মকে গ্রহণ করলো। এই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে তারা একটা উগ্রতার পরিবেশ সৃষ্টি করল। অন্ধতা, গোড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই যখন চলছে, মনে রাখতে হবে ঠিক সেই সময়ে বণিকি পুঁজি আমাদের দেশে ধীরে ধীরে শিল্প পুঁজির রূপ পেতে চলেছে। শিল্প পুঁজি যতখানি রূপ পেতে চলেছে, তাকে ভিত্তি করে নবজাগরণ ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং যাত্রাভিমান তৈরি হলো। সেই যাত্রাভিমান বলল, কেন আমাদের দেশে কি কিছু নেই? আমরা কেন খ্রিস্ট ধর্মকে গ্রহণ করব? এই প্রশ্ন এলো। মাইকেলের মতো মানুষ, যিনি রামকে দেবতার আশীর্বাদ পুষ্ট বলে ছোট করে রাবণকে বড় করলেন, যিনি বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, হি ওয়াজ দি ফার্স্ট ম্যান অ্যামং আস, আমাদের মধ্যে প্রথম মানুষ, তাদের সম্পর্কেও এসে গেল ম্লেচ্ছ। আমাদের দেশের মধ্যে এই মানসিকতা এসে গেল, আমাদের দেশে কি কিছু নেই?
যাত্রাভিমান তৈরি হতে থাকলো। তার থেকে মানুষের দৃষ্টি চলে গেল পেছনের দিকে, মুনি ঋষি তপবন। এলো রামকৃষ্ণ, দর্শনে এলেন বিবেকানন্দ, যার মধ্যে যাত্রাভিমান এলো। শিবদাস ঘোষ বলছেন বিস্ময়কর এক চরিত্র, জাগিয়ে তুললেন। কিন্তু আমাদের দেশের সেই যাত্রাভিমান গড়ে উঠল হিন্দু ধর্মকে ভিত্তি করে। তাই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনও পরবর্তীকালে হয়ে গেল হিন্দু রিলিজিয়াস ওরিয়েন্টেড। এই বিশ্লেষণ ইউনিভার্সিটির বইতে আপনারা পাবেন না, ইউনিভার্সিটির সিলেবাসে হয়তো পাবেন না। মহান নেতা শিবদাস ঘোষই তিনি দেখিয়ে দিয়েছেন। তাই আমাদের দেশে নবজাগরণের এই দুটি ধারা, একটা বলিষ্ঠ মানবতাবাদের ধারা, তারই সাথে মানবতাবাদ, কিন্তু তার সাথে মিশে গেল ঐতিহ্যবাদ। দুটি ধারা চলতে থাকলো। বিদ্যাসাগরের পরেই বঙ্কিম, এই শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথের চিন্তার মধ্য দিয়ে মানবতাবাদ যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি তারই সাথে ঐতিহ্যবাদ মিশেছিল। ঠাকুর বাড়ির যে চর্চা ছিল সেই যুগে, তাকে ভিত্তি করে রবীন্দ্রনাথের একটা ব্যক্তিত্বের কাঠামো ছিল। ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে একটা লড়াই ছিল। এই লড়াইকে ভিত্তি করে রবীন্দ্রনাথ এসেছেন। স্বভাবতই রবীন্দ্রনাথ তার আত্মজীবনীতে বলছেন, কংগ্রেস প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ 1986-85 প্রতিষ্ঠিত, এক বছর পরে তিনি গান গাইছেন, স্বদেশী গান। যদিও তাকে বলতেন যে উত্তেজনার আগুন পোয়াতাম। ঋষি বঙ্কিমচন্দ্রের উপর গানের উপর সুর দিতেন। এই চলছে। এই রবীন্দ্রনাথ ধীরে ধীরে যত নিজের চিন্তাকে এগিয়ে নিয়ে চলেছেন, দেবেন্দ্রনাথ তাকে যখন জমিদারির দায়িত্ব দিলেন, আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক করে দিলেন, যে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে বিশ্বাস করলেও কিছু কিছু হিন্দু সংস্কারকে যুক্ত করেছিলেন, এই সময় রবীন্দ্রনাথের মধ্যে অদ্ভুত এক দ্বন্দ্ব কাজ করে। তিনি যখন জমিদারিতে কাজ করেছেন, তখন একদল বলেছে, আমাকে অনেকে জমিদার মনে করে, কিন্তু চাষিদের অসহায়তা দেখলে আমার সত্যি বুক কেঁপে যায়। আমি কিন্তু তাদের জন্য কিছু করতে চাই। এই দ্বন্দ্বের মাঝখান দিয়ে আসছেন রবীন্দ্রনাথ। এই সময় এলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু আর একটা নূতন পর্বে রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে গেলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে সঙ্গীত তৈরি করলেন, এজরা পাউন্ড বলছেন, একটা জাতিকে শুধু গানের দ্বারা দাঁড় করিয়ে দিলেন। এইখানে রবীন্দ্রনাথ তার সমস্ত কাব্য, চিন্তা, সাহিত্য, সংস্কৃতি, যাকে নিয়ে রবীন্দ্রনাথকে এত বড় করে আমরা দেখি, সেই রবীন্দ্রনাথ কিন্তু সামাজিক আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করলেন। সে ভূমিকা আমরা সবাই জানি। সেই বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল গান, সেই রাখি বন্ধন উৎসব, প্রবল বেগ, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত বিজয়ী হলো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে একটা নূতন তেজে নিয়ে গেলেন। গোখেল যার জন্য বলেছিলেন, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুধু বাংলার নবজাগরণ নয়, গোটা ভারতবর্ষকে জাগিয়ে দিয়েছিল। কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যেও রবীন্দ্রনাথ কিছু জিনিসকে প্রত্যক্ষ করলেন। এই যে প্রত্যক্ষ করলেন, তার মধ্যে ছিল যারা আন্দোলন করছেন সেই ব্রাহ্মণ সন্তান, তার বাড়িতে যখন মুসলমান গিয়েছে, তাকে দাওয়ার নিচুতে নামিয়ে বলছে জল দিচ্ছে, জল। প্রশ্ন জাগল, তিনি নিতে পারলেন না। বঙ্গভঙ্গ আন্দোলনের একটা পর্যায় থেকে তিনি নিজেকে গুটিয়ে নিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় দুঃখ করে বললেন, তিনি গান গাইছেন, সুর তুলছেন, কিন্তু বিপুল কর্মভার বইতে পারছেন না। এ নিয়ে অনেক কথা আছে। কিন্তু রবীন্দ্রনাথ সরে এসেছিলেন যে কারণে, সে কারণের মধ্যে একটা সত্য ছিল, তাহলে আমাদের দেশের নবজাগরণের মধ্যে রিলিজিয়াস ওরিয়েন্টেশন থাকার ফলে তাই হিন্দুদের হয়ে গিয়েছিল, মুসলমান সমাজের সমস্ত মানুষ তাতে যোগ দিতে পারেনি। তার সঙ্গে জাতিভেদ প্রথাও যুক্ত ছিল। এই পর্বে ঘটে ক্ষুদিরামের আত্মবলিদান, গোটা দেশকে আলোড়িত করল। কিন্তু রবীন্দ্রনাথ বিপ্লব পন্থাকে সমর্থন করতে পারেননি। ক্ষুদিরামের এই আত্মবলিদান
সমর্থন করতে পারেন। আমাদের দেশে অনেকেই, যেমন দিলীপ রায়, তিনি বলেছিলেন যে ক্ষুদিরাম তো বোম মেরেছেন। আমাদের দেশে অনেকেই বলেন, এখন কিছু আমাদের পত্রিকার কলমচি আছেন, তারাও বলেন ক্ষুদিরামকে আবেগপ্রবণ করে দিয়ে বোম মারানো হয়েছিল। সুভাষ বোস বলছেন, দেখো দিলীপ, এরা যে বোম মেরেছিল তন্দ্রালু ভারতের ঘুম ভাঙানোর জন্য, সেদিন তা না হলে সুপ্ত জাতির ঘুম ভাঙত না। তাই ছোটবেলা থেকেই নেতাজি তার ঘরে ক্ষুদিরামের ছবি রাখতেন। কিন্তু এই বিপ্লব পন্থাকে রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি। আবার এই কথা বললে তার সাথে বলতে হবে বিপ্লবীদের আত্মত্যাগকে তিনি চিরকালই শ্রদ্ধা করেছেন। সবসময় বলেছেন তারা কংগ্রেসের দরখাস্ত বিছানো পথ দিয়ে যায় নাই, তারা এসেছিল আগুন জ্বালাতে, দ্বীপ জ্বালাতে, কিন্তু পুড়ল নিজেরা। আইন তাদের যত মুশিলেপন করুক না কেন, তাদের আত্মত্যাগকে কেউ ছোট করতে পারবে না। এই রবীন্দ্রনাথ আমার দ্বন্দ্বের মধ্যে। এই রবীন্দ্রনাথের ধীরে ধীরে পরিবর্তন, সামাজিক আন্দোলন থেকে শুরু করে পর্বান্তর ঘটার জায়গায় রবীন্দ্রনাথ আসছেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামটা তার একসাথে গড়ে ওঠেনি, একদিনে গড়ে ওঠেনি। যে রবীন্দ্রনাথ ছোটবেলায় কাব্য সাহিত্য সঙ্গীতের মধ্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করেছেন, তার সাথে স্বদেশী মেলা করতে করতে ক্রমাগত এগিয়েছেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারপর আবার একটু সরে এসেছেন, আবার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডে যখন চাইছেন সকলে মিলে প্রতিবাদ করুক, কেউ এগিয়ে এলো না, নানানজন নানান কারণে, বা এগিয়ে আসতে কেউ পারল না। বলছেন আমার বুকের পাঁজর পুড়ে যাচ্ছে, প্রমথ চৌধুরীকে বলছেন, সহ্য করতে পারছি না, ঘুমোতে পারছেন না, ছটফট করছেন। আর সঙ্গে এখনকার বুদ্ধিজীবীদের যখন মেলাই, তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা সুলভ নিশ্চিন্ত জীবনের সঙ্গে তাদের বাড়িতেও, আমার বাড়িতেও রবীন্দ্রনাথের ছবি কিন্তু কতটুকু মূল্য দিলাম। তিনি নাইটহুড ত্যাগ করলেন। শরৎচন্দ্র সেই সময় অমলহোমকে একটি চিঠি লিখেছিলেন, বলেছিলেন নাইটহুড যখন নিয়েছিলেন রবীন্দ্রনাথ, তখন দাস সাহেব, চিত্তরঞ্জন দাস, খুব কেঁদেছিলেন, মন চাইছে তাকে একবার দেখাই। তার ছাতি 10 হাত করে ফুলে উঠবে। অমলহোমকে লেখা চিঠি, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, ইংরেজ জাতির এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ালেন। এই রবীন্দ্রনাথের ক্রমাগত পর্বান্তর ঘটতে থাকল। ফলে রবীন্দ্রনাথের এই পর্বান্তরের পরপর দিকগুলিকে যদি আমরা না দেখি, তাহলে আমরা রবীন্দ্রনাথের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম তিনি কি করে করতে পারলেন তা আমরা সত্যি সত্যি বুঝে উঠতে পারব না। এই সংগ্রাম যখন ক্রমাগত এগিয়ে যাচ্ছে, বিপ্লব এবং বিপ্লবী শক্তি যত ক্রমাগত এগোচ্ছে, রবীন্দ্রনাথের মধ্যেও নানান রকমের দ্বন্দ্ব কাজ করছে। একবার যাচ্ছেন নৌকোয় করে, সঙ্গে রয়েছে সত্যপ্রিয় গুপ্ত, বলছে আমাদের হয়ে আপনি কিছু বলুন। রবীন্দ্রনাথ বলছেন না, আমি তোমাদের বিপ্লবের পথে নেই। বিপ্লবের পথ মানে সংকীর্ণতা। তারপরে খানিকটা উদাস দৃষ্টিতে সমুদ্রের জলের ঢেউ, নদীর জলের ঢেউ দেখছেন, বলছেন তবে শোন, এ বাংলার চরিত্র আলাদা। এ বাংলা হলো বিপ্লব প্রসবিনী, বিপ্লব প্রসব করে যাচ্ছে কত বিপ্লবী সন্তান। তবু মনে হয় কি জানিস, তোদের সশস্ত্র সংগ্রামের মধ্যে যেন কোথায় একটু সংকীর্ণতা লুকিয়ে আছে। এ দ্বন্দ্ব রবীন্দ্রনাথের জীবনে ছিল। এদের ত্যাগের মহিমাকে তিনি বড় করে দেখেছেন, কিন্তু পথকে কখনো নিতে পারেননি। এমনকি যখন রাশিয়ায় গিয়েছিলেন, সেখানেও আলোচনা হচ্ছে, সেখানে ওই প্রশ্ন উঠেছিল, পেত্রভ যার উত্তর দিয়েছিলেন, পরবর্তীকালে কথা এলে বলবো।
এই রবীন্দ্রনাথ আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলি। রবীন্দ্রনাথ নিজে তার এক বন্ধুকে বলছেন, দেশের সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে আমি থাকবো না, একথা আমি ভাবতে পারি না। তখনই আমি যেখানে যত অন্যায় হয় তার বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি পারি না। কিন্তু আবার কিছুদিন পরেই মনে হয় পলিটিক্স আমার জন্য নয়, আমি তখন আবার ফিরে আসি। বলছেন, আমার এই দ্বন্দ্বে বুক দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। এই দ্বন্দ্ব রবীন্দ্রনাথের যদি আমরা না বুঝতে পারি কোত্থেকে এসেছিল। শিবদাস ঘোষ এই জায়গাটিতেই দেখিয়ে বলেছেন, মার্ক্সবাদী চিন্তার ভিত্তিতে দেখিয়েছেন যে দ্বন্দ্ব কিসের। এ দ্বন্দ্ব হল রবীন্দ্রনাথ বলিষ্ঠ মানবতাবাদের পরিপূর্ণ রূপকে, পরিপূর্ণ দর্শনকে গ্রহণ করেননি। মানবতাবাদের সাথে ঐতিহ্যবাদের সংমিশ্রণের ফলে, যেটি তিনি বলেছেন, রবীন্দ্রনাথের মধ্যে এ পিকুলিয়ার ফিউশন বিটুইন হিউম্যানিজম অ্যান্ড স্পিরিচুয়ালিজম। তাই রবীন্দ্রনাথের মানবতাবাদী রবীন্দ্রনাথকে আমরা একরকম দেখি, আবার যখন স্পিরিচুয়াল বিষয়গুলো তার কাছে চলে আসে, বিশেষ করে ঐতিহ্যবাদ এবং উপনিষদ সম্পর্কে তার চিন্তা, তিনি নিজে বলেছেন তার পিতা দেবেন্দ্রনাথ তাকে একটি ধর্মগ্রন্থ দিয়েছিলেন। দেওয়ার দিন ছিল 7ই পৌষ। তিনি সারা জীবন এই 7ই পৌষকে পালন করতেন এবং এইটিকে গ্রহণ করে চলতেন। উপনিষদের এই কথাকে তিনি কোথায় বাদ দিতে পারেননি। এই ছিল তার মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে তার জীবন আবর্তিত হয়েছে বলে আমরা অনেক সময় অনেক রকম কথা শুনি। নারী স্বাধীনতার প্রশ্নের তিনি লিখেছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকারে বিধাতা। আবার বলেছেন, ঘরের মধ্যেই নারীর আসল জায়গা, পুরুষ এবং নারী সমান হতে পারে না। রমাবাইয়ের সাথে আলোচনায় তাকে লেখা চিঠিপত্রে বারবারই একথা তিনি বলেছেন। এ দিয়ে মাঝে মাঝে আমাদের মনে হয় যেন রবীন্দ্রনাথের মধ্যে এই দ্বৈত সত্তা কী করে এলো। যেমন তিনি বলেছেন, তপবনে কোনো শিক্ষা আছে, তপবনের শিক্ষা আমি মানি নে। তপবন বলে কোনো কিছু আছে আমি বিশ্বাস করি নে। এমনকি বলেছেন, আমাদের দেশে এমন ঋষি আছে যাদের কাছে এসে হাত জোড়ো করে সমুদ্র পর্বত সব ভিক্ষে চাইছে, এসব যারা বিশ্বাস করে করুক, তাদের লেখাপড়া শেখার কোনো দরকার নেই। সেই রবীন্দ্রনাথই আবার বলেছেন, তপবনের মধ্যেই জেগে উঠেছে সত্যিকারের শিক্ষা। অদ্ভুত পরিবর্তন, অদ্ভুত ধরনের কথা। ওই একজন বলেন, কেউ বলেছেন মরণ রে তুহু মম শ্যাম সমান, আবার বলেছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। প্রেক্ষিত আলাদা, কিন্তু এরকম নানান জিনিস পরপর পাওয়া যাবে। আবার কিন্তু স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতকে যুক্ত করে তার একটি প্রশ্ন আসে, তা হলো তিনি ন্যাশনালিজম, জাতীয়তাবাদের বিরোধিতা করেন, মনে করেন তা সংকীর্ণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার সংগ্রামের ক্ষেত্রে কথাটিকে আমাদের বুঝতে হবে। তিনি মনে করতেন জাতীয়তাবাদ একটা সংকীর্ণ মন। তিনি বলতেন বিশ্ব মানবতাবাদ, কিন্তু বিশ্ব মানবতাবাদ গড়ে উঠবে কি করে? সুভাষচন্দ্র বলছেন, যতদিন পৃথিবীতে একটি জাতীয় অন্যের অধীন থাকবে ততদিন পর্যন্তই মানবতাবাদ গড়ে উঠতে পারে না। সত্যিই তো তাই। সমস্ত দেশ যদি মুক্ত স্বাধীন না হয়, শোষণ থেকে মুক্ত না হয়, তাহলে বিশ্ব মানবতাবাদ গড়ে উঠতে পারে না। এই বিশ্ব মানবতাবাদ গড়ে ওঠার শত্রু কে? পুঁজিবাদ। যে পুঁজিবাদ প্রথম যুগে জাতীয়তাবাদের জয়গান গেয়েছিল, পুঁজিবাদের প্রথম যুগে জাতীয়তাবাদের যে প্রগতিশীল চরিত্র ছিল, মার্ক্সবাদের ভিত্তিতে এটাকেই বুঝতে হবে। সেই পুঁজিবাদ যখন ধীরে ধীরে ব্যাংকের ক্যাপিটাল, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালের মার্জারের মধ্য দিয়ে গড়ে তুলেছে লগ্নি পুঁজি, যে লগ্নি পুঁজি এক্সপোর্ট অফ ক্যাপিটালের দ্বারা অপরের উপর গিয়ে থাবা বসাচ্ছে, অপরের স্বাধীনতাকে বিঘ্নিত করছে, যতদিন পর্যন্ত সেই পুঁজিবাদের অবসান না হবে ততদিন পর্যন্ত বিশ্ব মানবতা গড়ে উঠবে না। তাই বিশ্ব মানবতা গড়ে ওঠার জন্য প্রয়োজন প্রত্যেকটি দেশকে শোষণ থেকে মুক্ত করার সংগ্রাম।
পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম, সেই পথেই একদিন সত্যিকারের বিশ্ব মানবতাবাদ গড়ে উঠবে। রবীন্দ্রনাথ মার্ক্সবাদী ছিলেন না। স্বভাবতই তিনি জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদের মধ্যেই পার্থক্য নিরূপণের ক্ষেত্রে অনেক শ্রদ্ধার সঙ্গেই বলতে হচ্ছে, তার মতো মানুষ সেই জায়গায় তার সীমাবদ্ধতা চোখে পড়ে। কিন্তু আবার যখন দেখেছেন ইটালি যখন আবিসিনিয়াকে আক্রমণ করেছে, কবিতা লিখেছেন। বাদ দেবেন কি করে? বোধহয় 1935 সাল। তখন তার কলম চলেছে, লিখেছেন আফ্রিকা। যে আফ্রিকা কবিতা একটা মানে রবীন্দ্র কবিতার মধ্যে রয়েছে, সেখানে ওই যখন বলছেন আফ্রিকার সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছেন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। কারা? সাম্রাজ্যবাদীরা। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। ওরা কি করলো? ওরা এসে এখানকার সমস্ত কিছুকে দখল করলো। কি হলো? লোহার হাত কড়ি নিয়ে এসে এমন করলো অত্যাচার, রক্তে অশ্রুতে কাদাপিণ্ড হয়ে গেল। সেই আফ্রিকার কবিতা আক্রমণের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার ভূমিকা। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের পর ফরাসি বুদ্ধিজীবীরা একটি গোষ্ঠী গড়ে তুলেছিলেন, তার নাম হচ্ছে ক্লার্ক। সেই ক্লার্ক গোষ্ঠী যখন 15টি দাবি নিয়ে সই করতে পাঠান, রবীন্দ্রনাথ তাদের কিন্তু সই করেছিলেন। কখনো চলে আসছেন সমাজের সমস্ত কর্মসূচিতে, সামাজিক আন্দোলনে, কখনো আবার মনে করছেন যে না, আমি তো কবি, আমার কাজ নেই। হিজলি জেলে শরৎচন্দ্রের সম্বর্ধনা জানানোর চেষ্টা করেছিল। সেই শরৎচন্দ্রের সম্বর্ধনা জানানোর যেদিন দিন, সেই দিন গুলিতে মারা যায়। হিজলি জেলে গুলি হয়, মারা যায় সন্তোষ মিত্র, তারকেশ্বর সেন। রক্ত মাখা জাতীয় পতাকা পাঠিয়ে দিয়েছিল শরৎচন্দ্রের কাছে। রবীন্দ্রনাথ প্রতিবাদ করেছিলেন শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে, একা প্রতিবাদ করছেন। এই রবীন্দ্রনাথকে তো চাই। কোন রবীন্দ্রনাথকে আমরা চর্চা করব? রবীন্দ্রনাথের প্রথম যুগ, মধ্যযুগ, জীবনের শেষ পর্ব, পরিণত রবীন্দ্রনাথ, কাকে চর্চা করব? কোন জিনিসকে চর্চা করব? রবীন্দ্রনাথ কোথাও কোথাও বলছেন, সমাজে সংসারও মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখিরই সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব। এই রবীন্দ্রনাথকে চাই। যে রবীন্দ্রনাথ বলছেন, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। যিনি বলছেন, ফুলের বাহার নেইকো যাহার, ফসল যাহার ফলল না, অশ্রু যাহার ফেলতেও হাসি পায়, দিনের আলো যার ফল আলো, সাঁঝের আলো জ্বলল না, সেই বসে সে ঘাটের কিনারায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ কে? সেই রবীন্দ্রনাথকে? নাকি এই রবীন্দ্রনাথ যিনি শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, যতীন দাসের মৃত্যুর পর গান লিখছেন? কোন রবীন্দ্রনাথকে আমরা সত্যি সত্যি চর্চা করব? আপনাদের যারা সংগঠক, তাদের কাছে আমার বারবার এইটুকু মনে হয়েছে, আপনারা এই বিষয়টি যে খুব গুরুত্ব দিয়েছেন, সেইটি আমার কাছে যথার্থই মনে হয়েছে। কারণ রবীন্দ্রনাথের ব্যাপ্তি বিশাল, বিরাট ব্যাপ্তি নিয়ে তিনি কাব্য জগতে, সাহিত্য জগতে, সংস্কৃতির জগতে আজও জ্বলছেন। এটাকে অস্বীকার করা যাবে না। এই করতে করতেই যখন ফ্যাসিবাদের ধ্বনি এসেছে, কি লিখেছেন? যে ভোজের মধ্যে এসে গেছে নরমাংস পিশাচরা, প্রায়শ্চিত্ত কবিতা। এমনকি তার আগে বিগত আগের শতাব্দী, অর্থাৎ 19বিংশ শতাব্দী যেদিন শেষ, সেই দিন লিখছেন, শতাব্দীর সূর্য আজকে অস্ত চলে গেল। লিখছেন, যুদ্ধের দামামা বেজে উঠছে, অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে। এই রবীন্দ্রনাথ বলছেন, বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে, সাম্রাজ্যের সহিত তাহার গান্ধর্ব বিবাহ ঘটিয়া গিয়াছে। মনেই হবে না এই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ নানান গীতি কবিতায় প্রকৃতির নানান দিককে দেখে হয়তো বলেছেন ওই তার গীতিকাব্যে
কত সুন্দর সুন্দর উদাহরণ আছে। সোনার তরী বলুন, নৈবেদ্য বলুন, গীতিকার বলুন, ক্লাউডস সিপ আপন ক্লাউডস অ্যান্ড ইট ডার্কেন্স, ও লাভ হোয়াই ডাস্ট মি দাও, লেট মি ওয়েট আউটসাইড অ্যাট দি ডোর অল অ্যালোন, বসে আছি একা, যখন বলছেন এই সমস্ত কবিতা যখন বলছেন, দিন শেষ হয়ে এলো আঁধারিল ধরণী, আর বে কাজ নাই তরণী, হাগয়ে কাদের দেশে বিদেশে নামি নুয়েছে সুধানু যখনই, অমনি কথা না বলি ভরাঘর ছলছলি, নত মেঘে চলে যায় তরুণী, এঘাতে বাঁধিব মোর তরণী। এই যে কাব্য, তার যে লিরিসিজম, কেবলমাত্র এর মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন। চিন্তার জগতে বেরিয়ে এলেন। গোটা ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে তিনি দেখেছিলেন, উপনিষদের তিনি মানুষ ছিলেন, এটা ঠিক, কিন্তু একথা মনে করার কোনো কারণ নেই তিনি কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই রবীন্দ্রনাথের, অসাধারণ। আজ আমরা ভারতবর্ষে যে জিনিস দেখতে পাচ্ছি, সেই জায়গায় ফ্যাসিবাদের প্রকোপ এসেছে। কেন এসেছে আমি পরে বলছি, কিন্তু এই ফ্যাসিবাদের মধ্যে রয়েছে ধর্মান্ধতা, ফ্যাসিবাদের মধ্যে রয়েছে কি, হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করা উগ্রতা। রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষে শুধু হিন্দু চিত্তকে স্বীকার করিলে চলিবে না, হিন্দু মুসলমানের মিলিত সংস্কৃতিতে বিচিত্র রাগ রাগিনী গড়ে উঠেছে। বলেছেন, মহিষের কাটা মুন্ড নিয়ে তুমি নৃত্য করছো, অথচ গরু হত্যা হলেই তোমরা নরহত্যা করছো, কি চলতে পারে? এই রবীন্দ্রনাথ বলেছেন, আমার জাজিম তোলা জমিদারি, মুসলমান প্রজাদের জন্য জাজিম তোলা। সেদিনই বুঝেছিলাম এই নাকি যদি মেলাতে না পারি তাহলে হবে না। প্রসঙ্গক্রমে বলি, অনেকেই হয়তো জানেন না, লিমহার্স্টের দলিলে আছে যে মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা অন্য স্রোতে নিয়ে গেলেন, আপোষমুখী ধারায় নিয়ে চলে গেলেন, যারই শক্তি বেশি ছিল। লিমহার্স্টের দলিল বলছে, গান্ধীজিকে রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছেন, বলুন তো মহাত্মাজি, যতদিন এই ইংরেজ আছে ততদিন আপনি না হয় হিন্দু মুসলমানকে মেলালেন, কিন্তু যেদিন চলে যাবে মেলাবেন কি করে? গান্ধীজি চুপ করেছিলেন। তারপরে রবীন্দ্রনাথ গান্ধীজিকে বলেছিলেন, আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আপনার মন থেকে কি মুসলমান বিদ্বেষ চলে গিয়েছে? প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে যাই, কংগ্রেসের যখন মিটিং হতো, সাধারণ সভা হতো, সমাবেশ, গান্ধীজি বক্তা থাকলে মুসলমানদের সমাবেশ বেশি হতো না। কংগ্রেসের নেতা আসফারউদ্দিন চৌধুরী বলছেন, অথচ নেতাজি যদি মিটিংয়ে যান সেখানে মুসলমানরা আসেন। রবীন্দ্রনাথের কথার সাথে মিলটা দেখুন। গান্ধীজিও বড় মানুষ, কিন্তু চিন্তার ক্ষেত্রে ছিল বলেই, আবার এও বলেই, গান্ধীজি রামমোহনের মতো মানুষকে ইংরেজি শিক্ষায় গিয়েছিলেন বলে কেবলমাত্র বলেছিলেন যে তিনি বামন ছিলেন, পিগমি। রবীন্দ্রনাথ প্রবল বিরোধিতা করে বলেছিলেন, যে কারণে মহাত্মাজি রামমোহনের মতো মানুষকে বলেছেন পিগমি, ঠিক সেই কারণেই আমি তাকে মহত্তম আধুনিক ব্যক্তি বলে মনে করি। এই রবীন্দ্রনাথ যখন নানান দিক থেকে সামাজিক প্রশ্ন এবং সমাজের মধ্যে এরকম ধরনের গিয়েছেন, তার জীবনে নানান ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আসছেন, আস্তে আস্তে তিনি গিয়েছেন ইটালিতে গিয়ে কিছু দেখে ইটালির ফ্যাসিবাদকে তিনি সমর্থন করে ফেলেন। তাদের নিয়ম কানুন আপাত দৃষ্টিতে কিছু শৃঙ্খলা দেখে তিনি ভুল বোঝেন। এই ভুল যখন তিনি বুঝলেন, ভুল বোঝার সঙ্গে সঙ্গে রোমারোলা তাকে এসে ধরলেন, বললেন, আপনি কি করছেন? কত বড় মানুষ, তিনি তার ভুল স্বীকার করলেন, বলেন, হ্যাঁ আমি ভুল করেছি। কোন ইটালি? যে ইটালিতে ফ্যাসিবাদ গড়ে উঠেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালির সংবাদপত্র বলছে প্রবল সংকট, তাকে ভিত্তি করে শ্রমিকরা আন্দোলন করছে, শ্রমিকরা প্রায় বিপ্লব করে ফেলতে পারে, বিক্ষোভ এমন। সেই সময় জেনারেল কনফেডারেশন অফ লেবার তারা তা করলো না বলে বিপ্লব হলো না, ফ্যাসিবাদের অভ্যুত্থান ঘটল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন,
1922 সালে ইটালি সমাজতন্ত্রের জন্য প্রস্তুত ছিল, দরকার ছিল একজন লেনিন নেতা, সেই লেনিন ছিল না, তাই ইটালি চলে গেল সমাজতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের দিকে। প্রথমে ভুল বুঝলেও পরে তার বিরুদ্ধে বিরোধিতা করেছেন এই রবীন্দ্রনাথ, ভুল স্বীকার করেছেন। ব্যক্তি জীবনের মূল্যবোধও কিন্তু হয়তো ফ্যাসিবাদের এই আলোচনার মধ্যে মনে হবে, তবু বলে যাই, অপূর্ব মূল্যবোধের পরিচয় দিয়েছেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যখন তিনি আন্দোলনে যাচ্ছেন, একদিন মিটিং হচ্ছে, মিটিং শেষ করে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বেরুচ্ছেন, জুতো পরতে পরতে জিজ্ঞেস করেছেন, আপনার মেয়ে অসুস্থ ছিল, কেমন আছে? রবীন্দ্রনাথ বলছেন, সে আজই মারা গেছে। আমরা যখন নানান রকমের কাজ করি, ব্যক্তিগত ব্যথা আমাদের কেমন করে আটকে দেয়, দায়িত্ববোধকে সামনে আনে না। শিবদাস ঘোষের চিন্তায় আমরা পেয়েছিলাম, যত বড় শোকই হোক, কর্তব্য থেকে বিচ্যুত করা যায় না। তিনি একবার বলেছিলেন, চোখে জল পড়বে, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে যাব। রবীন্দ্রনাথের মধ্যে সেইটি দেখলাম। শুধু তাই নয়, তার যখন পুত্র মারা যায়, আচার্য জগদীশচন্দ্র বসু সমবেদনা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথ তার পাল্টা একটা চিঠিতে বলেছিলেন, সমাজের ব্যথা, কত মানুষের কত ব্যথা, তার তুলনায় ব্যক্তিগত ব্যথাকে আমি কোনোদিনই গুরুত্ব দিতে পারি না। এই মানবতাবাদী মূল্যবোধ, এই মানবতাবাদী রবীন্দ্রনাথ। আজকে যারা দেশের সমাজের আন্দোলনের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে চায়, তাদের এই সমস্ত গুণাবলী নিতে হবে। রবীন্দ্রনাথের উপনিষদ কেন্দ্রিক চিন্তাকে নিতে হবে না, দেখে নিতে হবে। আমাদের দেশের বিপ্লবীরা অদ্ভুতভাবে রবীন্দ্র কবিতা পড়তেন। কেন? তারা রবীন্দ্রনাথকে দুঃখ করে বলতেন যে আপনি বিপ্লব পন্থাকে কেন সমর্থন করেন না, খুব দুঃখ ছিল, বারবার করে গিয়ে বলতেন। কিন্তু বিপ্লবীরা ফাঁসির আগে পড়ছে রবীন্দ্রনাথের কবিতা। প্রীতিলতা বেরিয়ে যাচ্ছে, মাস্টারদার সঙ্গে দেখা করে বলছে, বাহির হইনি তোমার তব পানে চাহিয়া, চলে গেলাম সারা নিশি কি করে তরি বেয়ে চলে গেলাম। ফাঁসি হবে তার আগে গাইছে হিংসায় উন্মত্ত পৃথ্বী। বলছেন, মঙ্গল শঙ্খ তোমার জন্য না, তোমার জন্য প্রেয়সীর শোক নয়, মুখ নয়, অশ্রুসিক্ত মুখ নয়, তোমার জন্য রয়েছে শ্রাবণের বজ্রনাথ, এটিই তোমার কাছে আশীর্বাদ। বিপ্লবীরা এই কবিতা পড়ছে এই কবিতা, যেখানে বলছে, যে শুনেছে তার আহ্বান গীত, ছুটেছে সে লক্ষ্য পরাণে, সংকট আবর্ত মাঝে নির্যাতন লিয়েছে সে বক্ষপাতি, মৃত্যুর আহ্বান মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। হেই, ইংল্যান্ডের এক বিপ্লবী 1920 সালে উইলফ্রেড ওয়েন তার মা রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখেছিলেন। বলছেন, তুমি আমার ছেলেকে এমন করে দিয়েছ, সে তো বিপ্লবী হয়ে গেল, তার মৃত্যুর পরে ডায়েরিতে দেখলাম তোমার কবিতা। কি বলছে? তোমার কবিতা লেখা আছে যে আমি চলে গেলাম যেন বলে যেতে পারি, যা পেয়েছি তার কোনো তুলনা নেই। এই বিপ্লবীরা আসলে যে স্বপ্ন দেখতে পারতেন, রবীন্দ্র কবিতার মধ্যে সেই স্বপ্ন ছিল। এই স্বপ্নকে দেখাতে পারতেন, কাব্যের মধ্যে দেখাতে পারতেন। সেই জন্য রবীন্দ্রনাথের কাব্য এবং বিশেষ করে ছোট গল্প একটা অদ্ভুত ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছিল। তারপরে বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের বিরুদ্ধে সমস্ত রকম প্রবন্ধ, কাব্য, সঙ্গীত, সমস্ত দিক থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। বললেন, এই ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হচ্ছে গিয়ে পড়বে, আঘাত করবে, অপরকে নিয়ে নেবে, চিন্তা করতে দেবে না, বুঝতে দেবে না, দমন করবে। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে। এই মনের পেছনে আমি আপনাদের কাছে বলবো, একটি অপূর্ব ঘটনা আছে যাকে অস্বীকার করে যায় না। সেটি হলো তার রাশিয়া ভ্রমণ। রাশিয়া ভ্রমণের আগে তাকে সকলেই বলেছিল যাবেন না, ওখানে গিয়ে আপনার লাভ নেই। একদল বুদ্ধিজীবী তাকে নিরস্ত করার চেষ্টা করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত গিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলছেন, আমি এলাম তীর্থস্থানে, রাশিয়ায় যদি না আসতাম বুঝতে পারতাম না।
বলছেন এরা 1000 বছরের সমস্ত না করা জিনিসকে 10-15 বছরের মধ্যে তৈরি করে ফেলতে চাইছে, খুব দ্রুততার সাথে। কারণ জানে তাদের বিরুদ্ধে সবাই, প্রত্যেকেই। সত্যি তাই। সেই রাশিয়া কি না দিয়েছে, রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠিতে সমস্ত সকলেই আমরা পড়েছি, জানি সেই সমাজতান্ত্রিক রাশিয়া কি না দিয়েছে। কোনো মানুষের চাকরিহীন না, কোনো সন্তান শুধু পিতামাতার দায়িত্ব না, রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকরা কাজ করতে পারবে, তাদের বিশ্রামাগার রয়েছে, তাদের স্বাস্থ্য রাষ্ট্রের দায়িত্ব, তাদেরকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এমনকি সন্তানকে যদি বাবা মা দেখাশোনা না করে, তাহলে সরকারের, রাষ্ট্রের অভিভাবকত্বে সেই সন্তানকে বড় করে তোলা হয়। শিক্ষা ফ্রি। অবাক হয়ে গিয়েছেন সমস্ত এক্সিবিশন দেখতে গিয়েছে চাষিরা। আগে যেত জ্ঞানী গুণীজন বুর্জোয়া, এখন চাষিরা যাচ্ছে, শ্রমিকরা যাচ্ছে, সমস্ত দিকে একটা আয়োজন। সবচেয়ে বড় গুরুত্ব তিনি দেখেছেন 98% শিক্ষিত। বলছেন এরা দ্রুত শিক্ষা দিচ্ছে। রাশিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়ার জন্য আমাদের দেশের যারা পুঁজিবাদের সমর্থক, সেই সমস্ত বুদ্ধিজীবী ক্ষুব্ধ হয়ে অনেক সময় এখনো বলেন যে রবীন্দ্রনাথ বলেছেন ওখানে একটা ধাঁচা আছে, এক ধরনের একটা যান্ত্রিকতা আছে। রবীন্দ্রনাথের কথা বলেছেন ঠিকই, কিন্তু তাঁরা রবীন্দ্রনাথের আরেকটি কথা বলেননি, যেটি আমি আপনাদের সামনে রাখতে চাই। রবীন্দ্রনাথের কথা বলেছিলেন যে ডিক্টেটরশিপ একটা আপদ। আমাদের দেশের বুদ্ধিজীবীরা পুঁজিবাদের সেবাদাসের মতো ব্যবহার করেন, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন এই আপদের সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে, ফ্যাসিস্টরা যেমন করে মানুষের চিন্তা শক্তি, শিক্ষা দীক্ষা, সংস্কৃতিকে শেষ করে দিয়ে তাদেরকে অন্ধ আনুগত্যের দিকে নিয়ে আসে, এখানে কিন্তু তা নয়। মানুষের জীবনী শক্তিকে ক্রমাগত স্ফুরিত করে তোলা হচ্ছে, মানুষকে ক্রমাগত শিক্ষায় উদ্বুদ্ধ করা হচ্ছে, বিজ্ঞান চিন্তায় উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে কি হবে, এই বিজ্ঞান চিন্তায় উদ্বুদ্ধ করার জন্য বলছেন এখানেই পরিত্রাণের পথ। যে বুদ্ধিজীবীরা এটা বলেন তারা কথা বলুন, রবীন্দ্রনাথের কথা বলেছেন। শুধু যান্ত্রিকতা আছে, শুধু একটা ধাঁচায় গড়ে উঠেছে রবীন্দ্রনাথ, শুধু এইটুকু বলেননি। এবারে কথা ঠিক, রবীন্দ্রনাথ তো সাম্যবাদী ছিলেন না, সাম্যবাদী দর্শনের লোকও নয়, কিন্তু তিনি এই যে গেলেন এই রাশিয়াকে, দেখলেন সমাজতন্ত্রকে, এবং ফ্যাসিবাদের পরাজয় নিয়ে জীবনের একদম অন্তিম লগ্নে অপারেশনের দিন সকালে প্রশান্ত মহলানবিশ কাগজ দিচ্ছেন, গিয়ে বলছেন আজকে রাশিয়ার সৈন্য লাল ফৌজে গিয়ে চলেছে। বারবার মনে পড়ে যায় সেই রবীন্দ্রনাথ জীবনের একেবারে অন্তিম লগ্নে বলছেন পারবে, পারবে, দানবকে ঠেকাতে এরাই পারবে। হিটলারের প্রচুর দম্ভ হয়েছে, গোয়েরিং গোয়েরিং দেখুক, গোয়েরিং রাশিয়াই জিতবে। আজকে রাশিয়া এবং সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয়কে দেখে একদল খুব উল্লসিত। এখন সকলেই স্ট্যালিনের বিরুদ্ধে প্রচার করছেন, কুৎসায় নেমেছেন। অথচ বিপ্লব পরবর্তীকালে ওই রাশিয়াকে যেমন করে তিনি গড়ে তুলেছিলেন, যে সমাজতন্ত্র যাকে দেখে শুধু রবীন্দ্রনাথ নয়, আচার্য প্রফুল্লচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, বার্নার্ড শ, আইনস্টাইন, চার্লি চ্যাপলিন, কে নয়, এক বাক্যে সকলেই বলেছেন। নেতাজি 1945 সালে বলছেন গোটা ইউরোপ তাকিয়ে আছে একটা মানুষের দিকে, তিনি হলেন মার্শাল স্ট্যালিন। এই দুর্ধর্ষ জার্মান শক্তিকে পরাজিত করতে পেরেছিল কিসের ভিত্তিতে? স্ট্যালিন কি কেবলমাত্র রাশিয়ার ফৌজকে নিয়ে গিয়েছেন, নাকি একটা অসাধারণ চরিত্র, মার্ক্সবাদ লেনিনবাদকে ভিত্তি করে যে চরিত্র গড়ে উঠেছিল, যার ভিত্তি করে গোটা সমাজতন্ত্র গড়ে উঠেছে, যার প্রতি সকলেই শ্রদ্ধাশীল ছিল। অদ্ভুতভাবেই ফ্যাসিবাদের কথা সবাই ভুলে যায়। রবীন্দ্রনাথ বিরোধিতা করলেন কেন? জার্মানিতে হিটলার হত্যা করেছিল 1,20,00,000 মানুষকে। অত্যাচারের কাহিনী শুনলে অবাক হয়ে যেতে হবে। অত্যাচারের কাহিনী কি?
বন্দুকের টার্গেট করবে ইহুদি সন্তানদের দিয়ে, ইহুদি বাচ্চাদের দিয়ে বন্দুকের টার্গেট ঠিক করবে, ইহুদিদের চামড়া নিয়ে মানি ব্যাগ করবে, ঘড়ির ব্যান্ড করবে, পায়ের জুতো করবে। এই নৃশংসতা, 1,20,00,000 মানুষকে হত্যা করা, তার বিরুদ্ধে গোটা বিশ্ব প্রতিবাদ করতে চেয়েছিল। অন্যান্য দেশ যেখানে পরাজিত, সাম্যবাদী আদর্শের ভিত্তিতে স্ট্যালিন পেরেছিলেন। সেই জন্য রবীন্দ্রনাথের ওই কথা, পারবে পারবে দানবকে ঠেকাতে এরাই পারবে। এই ফাঁসিবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথের চর্চাটি দরকার। রবীন্দ্রনাথই একবার বলেছিলেন, তোমরা বুড়ো রবীন্দ্রনাথকে নিয়ে বড় চর্চা করো। যে রবীন্দ্রনাথ প্রতিবাদ করে বলে জন্তুরা কোনোদিন বিদ্রোহ করে না, বিদ্রোহ করে মানুষ। যে রবীন্দ্রনাথ বলেন গাছ জন্মালে গাছ, কিন্তু মানুষ জন্মালে মানুষ হয় না, মানুষ তাকে হতে হয়। যে রবীন্দ্রনাথ বলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। যে রবীন্দ্রনাথ ব্যক্তি জীবনে তার মেয়ে চলে যাওয়া সত্ত্বেও সামাজিক দায়িত্ব পালন করেছেন, পুত্র শোকের সময় তিনি সামাজিক দুঃখকে বড় করে দেখেছেন। যে রবীন্দ্রনাথ দেখেছেন ফ্যাসিবাদের এই আক্রমণের বিরুদ্ধে মানুষ দাঁড়াক, সেই রবীন্দ্রনাথের চর্চা দরকার। অতীন্দ্রিয় লোকের রবীন্দ্রনাথ, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমারে লাগি, সেই রবীন্দ্রনাথ। যে রবীন্দ্রনাথ আগুনের পরশমণি করেছেন, সে তার বাদ দিয়ে আগুন জ্বালো আগুন জ্বালো, কিন্তু তারপরেই যখন বলে ফেলেছেন হে নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, এই অংশ নয়। এমনকি আফ্রিকার এত বড় সুন্দর কবিতার শেষ দুটি লাইন এসে যখন দাঁড়িয়েছে বলো ক্ষমা করো, এই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, হিংস্র প্রলাপের সাথে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। জীবনের শেষ কবিতাগুলোতেও আছে, শেষ পর্যন্ত মেলেনি উত্তর। প্রথম যেদিন জন্মেছিলাম সেদিনও উত্তর মেলেনি, শেষ যেদিন সেদিনও উত্তর মেলেনি। অনেকে রবীন্দ্রনাথকে চিরন্তন কবি বলেন। রবীন্দ্রনাথ চিরন্তনতায় বিশ্বাস করতেন, এটা ঠিক। লিখেছেন আমার কবিতা কি হবে না, আমার কবিতা 100 বছর পরে পড়া হবে, এটা তার ছিল। আলস্যে কৌতুকে কেউ পড়বে, 100 বছর পরে তাঁর কবিতা। আবার সেই রবীন্দ্রনাথ বলেছেন যে নদী হারায় স্রোত বহিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সেই রবীন্দ্রনাথ বলছেন দেখো কোনো একটা আজকের যাহা ভালো করলো যদি হয়ে যায় কালো, তাকে দূর করো, তার জন্য শোক করো না, দূর করো, তাকে বাদ দাও, তাকে বাদ দিতে হবে। সেই রবীন্দ্রনাথকে চাই। আবার এই রবীন্দ্রনাথের মহত্ব এইখানে, তিনি নিজের এই জিনিসটিকে স্বীকার করেছিলেন। বিশেষ করে সকলেই জানেন তার ঐকতান কবিতায়, যেখানে বলছেন যে মানুষকে নিয়ে আমি করতে পারিনি, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। করতে গিয়ে বলেছেন প্রকৃতিকে দেখেছি, সবই দেখেছি, কিন্তু মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। বলছেন তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কত বড় মানুষ, এই মূল্যবোধ, মানবতাবাদী মূল্যবোধ। বলছেন কিষানের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, সে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। আবার এও বলেছেন সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারিনি দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে, কিন্তু সত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এইখানেই হচ্ছে তার সত্যিকারের মহত্ব, যার জন্য ধর্ম বিশ্বাস করা সত্ত্বেও তার কবিতাগুলো কি এসেছে, বিসর্জন, দেবতার দাস, কি কবিতা। যখন বিসর্জন কবিতা আসছে, শেষ মুহূর্তে তার সন্তানকে গঙ্গায় ফেলে দিচ্ছেন, ফেলে দিয়ে বলছেন, চোখ মেলে বলছেন সন্তান নেই, বলছেন দিবিনে ফিরায়। পাশে মর্মরিত হলো দক্ষিণাবাই। এই করুণ রসকে তিনি সংস্কার বিরোধী নিয়ে গেলেন। এইখানে হচ্ছে শিল্পশৈলী, কাব্যশৈলী।
দেবতার কাছে যখন রাখাল পড়ে যাচ্ছে, মাসি 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 বিন্ধিল বহ্নির সলা দুগ্ধ কর্ণে আসি, নিরুপায়নাথের অন্তিমের ডাক, চিৎকারি উঠিল বিপ্র রাখ রাখ রাখ, ফিরাই আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। এই যে একটা করুণ রস কুসংস্কারাচ্ছন্ন মানুষের মধ্যে, সেই ঘটনাকে পরিবৃত করতে করতে যে করুণ রস মানুষের মধ্যে জেগে উঠেছে, সেটা কি বলে সংস্কারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে মানুষের মনকে জাগিয়ে দিলে কবিতায়, এই কাব্যে, সূচি কবিতা, এই সব জায়গায়। তারপর চান্দক্য উপনিষদের কবিতা কি বলে, সত্যকাম, জন্ম কোথায়, জবালার ক্রোড়ে, তারপরে এলো না তুমি সত্য, সেই জন্যই তুমি দ্বিজ। এইসব কবিতা এনে কুসংস্কার বিরোধী মনকে তিনি সামনে এনে দাঁড় করিয়েছেন। এই যে দাঁড় করিয়েছেন, এই জায়গাটি আমাদের ভালো করে দেখা দরকার জীবনে। তাই জন্য তার কথা আছে সারা জীবনের ক্ষেত্রে তার উপলব্ধির পরিবর্তন, উত্তরণ ধীরে ধীরে হলেও তিনি এনেছেন একটি কথা, সত্য যে কঠিন, সেই কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করেনি বঞ্চনা। তাহলে রবীন্দ্রনাথের এই ফ্যাসিবাদ বিরোধী এবং সামাজিক সংগ্রামের দিক তাকে আমাদের জানতে হবে। আবার একথা ঠিক, রবীন্দ্রনাথের মধ্যে এদেশের যে বলিষ্ঠ মানবতাবাদের ধারা, যেটি পরবর্তীকালে বিদ্যাসাগর পরবর্তীকালে শরৎচন্দ্র নজরুলের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছিল, তারই বিকাশের পথে কিন্তু আজকের যুগের সর্বহারা সংস্কৃতি হবে, এও আমাদের মনে রাখতে হবে। আজকের যুগে পুঁজিবাদ বিরোধী বিপ্লব কেন দরকার? রবীন্দ্রনাথ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ফ্যাসিস্ট শক্তির পরাজয় আজই হয়েছে, এই সমাপতন, রবীন্দ্র জয়ন্তী এবং এই ফ্যাসিবাদের পরাজয়, এই যে সমাপতন, এই সমাপতনে মনে রাখতে হবে ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ আজও আছে। কেন আছে? কারণ ফ্যাসিবাদ আজকে পুঁজিবাদের বাঁচবার জন্য দরকার। যে পুঁজিবাদ আজকে মানুষের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দিয়ে কেবলমাত্র লাভ লাভ লাভ, আরও লাভ আরও লাভ, এই সংস্কৃতিকে নিয়ে এসেছে, তার সংকট থেকে বাঁচার জন্য তাকে ফ্যাসিবাদ ছাড়া বাঁচার উপায় নেই। এই ফ্যাসিবাদ থেকে বাঁচার উপায় যদি না থাকে, তাহলে কি হবে? যদি ফ্যাসিবাদকে পরাজিত করতে চাই, ফ্যাসিবাদী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতে চাই, তাহলে পুঁজিবাদ বিরোধী এই সংগ্রামে আমাদের আসতে হবে। এই পুঁজিবাদ বিরোধী সংগ্রাম ছাড়া ফ্যাসিবাদী রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানো যাবে না। আবার এই কথাও ঠিক, সোভিয়েত রাশিয়ায় যখন পেত্রভের সাথে আলোচনা হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন তোমাদের বিপ্লবটা বাদ দিয়ে সবই ঠিক আছে। পেত্রভ বলছেন বিপ্লব বাদ দেবেন? বিপ্লব ছাড়া তো হবে না। বললো শিক্ষা, বললো সকলকে শিক্ষা দেবেন কি করে? যতদিন যার ছিল ততদিন শিক্ষা ছিল না। রবীন্দ্রনাথও বলেছেন বিলিতি লাট বলিয়াছেন, যাহার অর্থ নাই তাহার পড়াশোনার দরকার নেই, তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ রাশিয়াকে দেখেছেন, কিন্তু এই বিপ্লব পন্থার জন্য তার একটা দ্বন্দ্ব থেকে গিয়েছে। তাই ফ্যাসিবাদী রবীন্দ্রনাথ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামরত রবীন্দ্রনাথ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, সেই রবীন্দ্রনাথকে যদি বুঝতে হয় আজকে পুঁজিবাদ বিরোধী যে বিপ্লব আজকে প্রতীক্ষিত, যার জন্য সকলে প্রহর গুনছে, নূতন সমাজ চাই, এ না করে শুধু যদি রবীন্দ্র স্তুতি করি তিনি বিরাট তিনি বিরাট, তার কথাগুলি শুধু আমরা মুখস্থ করে বলতে থাকি, শিবদাস ঘোষ বলছেন স্তুতি কোনোদিন সংস্কৃতি না। কারণ রবীন্দ্রনাথ যত বড়, তিনি যা বলতেন, আমি যখন বলি আমি তত বড় নয়, ফলে তার কথায় যে কাজ হতো আমার কথায় তা হতে পারে না। এরই সাথে যুক্ত হচ্ছে যুগও পাল্টে গিয়েছে, নূতন সমাজ এসেছে, নূতন সমাজে নূতন আদর্শ চাই, সেই আদর্শের জন্য চাই রবীন্দ্রনাথের এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, তার চরিত্রের এই উদারতা, এমনকি ঐতিহ্যবাদ এবং উপনিষদের চিন্তা থাকা সত্ত্বেও অসাধারণ কতকগুলি গুণ। যেমন তিনিই বুঝতে পেরেছিলেন সাহিত্যে, উপন্যাসে শরৎচন্দ্রের ভূমিকা। তিনি নিজেই বলেছিলেন শ্রেষ্ঠ ঔপন্যাসিক কিন্তু শরৎচন্দ্র। আমি আপনাদের কাছে বলবো ইউনিভার্সিটির সিলেবাসে শরৎচন্দ্র মাইনাস, বা থাকলেও তার সে যোগ্যতা নেই, তাকে সে জায়গায় তারা রাখেন না। অথচ এই রবীন্দ্রনাথ বলছেন শরৎ, আমি বঙ্গ সমাজকে দেখেছি জানালায় উঁকি মেরে, তুমি দেখেছো অন্দরমহলে ঢুকে, তোমার মধ্যে রয়েছে সুপরিচয়ের রস,
তুমি তা খাটাইতেও জানো, তুমিই শ্রেষ্ঠ উপন্যাসিক। শিবদাস ঘোষ বলতেন, কাব্যে রবীন্দ্রনাথ ছিলেন কবি সম্রাট। বলে গিয়েছিলেন, আগামী দিনে যত সাহিত্যিক আসবে সকলেই তোমাকে অনুকরণ করবে। রবীন্দ্রনাথের কথা আমি বলছি। শরৎচন্দ্রের মহত্বকে দার্শনিক দিক থেকে মত পার্থক্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কিছু ছিল, দর্শনগত দিক থেকে চিঠিপত্রে আছে, সেগুলো ছেড়ে দিন। তা সত্ত্বেও শরৎচন্দ্রকে কিভাবে বুঝেছিলেন? বলেছিলেন, পরবর্তীকালে যত সাহিত্যিক আসবে সকলেই তোমাকে অনুকরণ করবে, কিন্তু তোমাকে স্বীকার করতে চাইবে না। অপূর্ব কথা। আবার এই কথাও বলেছেন, তবে তুমি মনে রেখো, পাঠক তোমাকে কোনোদিন ভুলবে না। এই যে মূল্যায়ন, এই যে বলতে পারা, বুঝতে পারা, মানবতাবাদী চরিত্র, এর প্রয়োজন রয়েছে, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ রয়েছে। অনেকে মনে করবেন ফ্যাসিবাদ, রবীন্দ্রনাথের চিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য সেই দিন যে ভূমিকা পালন করেছে, আজকে যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে করতে হয়, আজকে নিতে হবে পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম। পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামের আদর্শ মার্ক্সবাদ, লেনিনবাদ। যে পুঁজিবাদ মুনাফা কেন্দ্রিক সমাজ, এর হাত থেকে মুক্ত করে উৎপাদন যারা করবে, উৎপাদনের মালিক হবে তারাই, সেই সমাজতন্ত্র আনতে গেলে সোভিয়েত রাশিয়া যেমন করে গড়ে উঠেছিল, তার জন্য যে বিপ্লবটি করতে হবে, সেই বিপ্লব করার জন্য মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে যেতে হবে। ডিএসওর আপনারা যারা রয়েছেন, তারা আগামী দিনেই নিশ্চয়ই সমাজ বিপ্লবের কাজে আসবেন, সমাজ বিপ্লবের কাজে নিজেদের সমস্ত কিছুকে নিয়োজিত করবেন। তার মধ্য দিয়ে আপনাদের জীবন চরিত্র যথার্থ সুন্দর হয়ে উঠবে, কারণ এটাই যুগ সত্য। সত্যের মধ্যেই সুন্দরের অবস্থান। রবীন্দ্রনাথের কথাতেও তাই, যথার্থ সত্য ছাড়া হবে না, সত্য কঠিন, তাই তাকে স্বীকার করতে হবে। এই পথে আপনারা যাবেন, এই পথে আপনাদের এগিয়ে যেতে হবে। যাওয়ার পথে আপনারা মানবতাবাদী আন্দোলনে যত চরিত্র এসেছিল তাদের সকলের কাছ থেকে নিতে হবে। শিবদাস ঘোষ বলতেন, আমরা যদি নিতে না পারি, আমরা আজকের যুগের যে চরিত্র গড়ে তোলা দরকার আমরা গড়ে তুলতে পারবো না। সর্বহারা সংস্কৃতি গড়ে তুলতে গেলে মানবতাবাদের আপোষহীন ধারাকে যেমন নিতে হবে, তেমনি রবীন্দ্রনাথ সহ যারা মানবতাবাদের একটা বিরাট দিককে পরিব্যাপ্ত করে রয়েছেন তাদের কাছ থেকেও নিতে হবে। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম রবীন্দ্রনাথ, বিপ্লব পন্থায় বিশ্বাস না থাকলেও বিপ্লবীদের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তার আবেগ, একে ভিত্তি করে যে রবীন্দ্রনাথ, তার কাছ থেকেও আমাদের সকলকে নিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে ফ্যাসিস্ট শক্তির পরাজয় ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদ টিকে আছে। শিবদাস ঘোষ বলেছেন, ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হলো তমসাচ্ছন্ন ভাবনা ধারণার সাথে বিজ্ঞানের কারিগরি দিককে মিলিয়ে দেওয়া। তিনি বলতেন, ফ্যাসিবাদ হচ্ছে মারাত্মক জিনিস। সে মানুষ গড়ে তোলার প্রক্রিয়াকে বাধা দেয়। মানুষ কিভাবে মানুষ হয়? মানুষের চিন্তা শক্তির দ্বারা তার চেতনা গড়ে ওঠে। এই চেতনা ধীরে ধীরে সত্যকে গ্রহণ করে, যুগ সত্যকে গ্রহণ করে। জীবনে কাব্য, সাহিত্য, সঙ্গীত, চারুকলা থেকে শুরু করে স্নেহ, মমতা, প্রেম, তাকে ভিত্তি করে মনুষ্যত্বের যে আবেদন, ফ্যাসিবাদ তার মধ্যে ধর্মীয় অন্ধতা ঢুকিয়ে দেয়। বিজেপির দিকে তাকিয়ে দেখুন, অন্ধতা গোঁড়ামিকে ঢুকিয়ে দেবে। অন্ধতা গোঁড়ামিকে ঢুকিয়ে দিলে কি আসবে? উগ্রতা, বিজ্ঞানের কারিগরি দিক। এই তমসাচ্ছন্ন ভাবনা ধারণার সাথে বিজ্ঞানের কারিগরি দিককে মিলিয়ে আসছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানুষ গড়তে দেবে না। আমরা মানুষ হতে চাই, আমরা নূতন সংস্কৃতি চাই, আমরা এই পুঁজিবাদী সমাজকে পরিবর্তন করতে চাই। তবেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের সংগ্রাম পারবে। দানবকে ঠেকাতে এরাই পারবে। আজকে গোটা বিশ্বে দানবরা বিভিন্ন দেশে, সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দেশে রয়েছে। তাকে ঠেকানোর জন্য আজকে আমাদের সকলকেই নামতে হবে, এই আদর্শ গ্রহণ করতে হবে, এই শিক্ষা নিতে হবে। রবীন্দ্রনাথের জীবনের পর্বান্তরকে বুঝে তার মধ্যে যে দিকটি মানবতাবাদের
গুণাবলীকে প্রতিফলিত করেছে, তার কাছ থেকে আমাদের সকলকেই শিখতে হবে। এইটুকুই আমি আপনাদের সামনে বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা শুনছেন রবীন্দ্রনাথের জীবন নিয়ে বিস্তৃত আলোচনা করা আসলে এত নানা রবীন্দ্রনাথের মেলা, সেখানে যাওয়া খুব মুশকিল। আমি শুধু শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে যতটুকু আমার উপলব্ধি সেটুকু আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী চণ্ডীদাস ভট্টাচার্যকে। উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে রেখেছেন আজকের দিনে এই ঘোর অসময়ে, এই আবদ্ধ সময়ে, যখন কার্যত মানসিকভাবেও আমরা অনেক ক্ষেত্রেই লকডাউনের মধ্যেই পড়ছি, হয়তো সেই লকডাউনের মানসিক বেড়াজালকে ভেঙে আমরা কিভাবে এগিয়ে আসছি, আমাদের মানবিক স্থবিরতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিভাবে কাটিয়ে রবীন্দ্র চিন্তাকে, রবীন্দ্র চেতনাকে আমাদের জীবনের উত্তরণের পথে যেখানে যেখানে যেভাবে প্রয়োজন ব্যবহার করতে পারি, তার কথা উনি রেখেছেন। আমাদের এই আলোচনায় আপনারা গোটা রাজ্য সহ নয়, গোটা দেশের বহু কোণা কোণা থেকে যে সহস্রাধিক মানুষ, বন্ধু বান্ধব আমাদের পাশে ছিলেন, আপনাদের প্রত্যেককে আমরা আমাদের ছাত্র সংহতির পক্ষ থেকে, আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং তার পাশাপাশি গোটা পশ্চিমবাংলার, মূলত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিকেল থেকেই কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গেই বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তার ফলে বহু বন্ধুবান্ধব দেখতে পাননি ভালো করে, শুনতে পাননি অনেকে, এটা কমেন্টে বহুবার এসছে, আমরা দেখেছি। তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের জন্য এই বক্তব্যটি পুরোটি ফেসবুকে আমাদের এই পেজে থাকবে। বহু বন্ধুবান্ধব আমাদের কাছে আবেদন করেছেন যাতে এই ধরনের আলোচনা সভা হয়। আপনাদের এই আবেদনেরই উত্তরে আমরা আপনাদেরকে জানাতে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরাও দায়বদ্ধ এই জায়গায়। অবশ্যই এ ধরনের আলোচনা আরো অনেক হবে আগামী দিনে, আরো বহু আলোচনা, বহু প্রাঞ্জল সন্ধ্যা, বহু প্রাঞ্জল মুহূর্ত আমরা কাটাবো। এই বলেই লকডাউনে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, নিজেরা সুস্থ থাকুন, অন্যদের সুস্থ থাকতে সাহায্য করুন। সোশ্যাল ডিস্টেন্স নয়, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মেন্টাল বন্ডিংকে বাড়িয়ে তুলুন। সাধারণ মানুষের পাশে আমরা সবাই থাকি, রবীন্দ্র চিন্তাকে পাথেয় করেই সাধারণ মানুষের পাশে দাঁড়াই। এই বলেই আজকের এই আলোচনা সন্ধ্যা, অনলাইন সন্ধ্যা আমরা শেষ করছি। নমস্কার।